দাদা কেমন আছেন? এই তো ভালো আছি। ভালো আছে, কেমন আছেন? মানসিকভাবে ভালো, কিন্তু শীত জনিত কারণে। আর আপনি যে বেশি বেশি রাশিয়া, ইউক্রেন, ইউরোপে নিয়ে থাকেন, এখন তো হিমাঙ্কের নিচে, ও শীতটা আমাদের গায়ে আসছে, আপনার গায়েও নিশ্চয়ই আসছে। ওই তাপটা আমাকেও লেগেছে। আমাকে লেগেছে, আমাকে তো গত বৃহস্পতিবার থেকে লেগেছে। আমাদের শব্দে কোনো জায়গায় কোনো ঝামেলা হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ হচ্ছে প্রকৃতিগত কারণেই আমাদের গলা কিছুটা বসা, কিছুটা সর্দি। যাক, সেসব কথা তারপরে আলোচনা তো করতে হবে, এবং আপনাদের ইন্টারেস্ট, আপনারাও জানতে চান আলোচনায়। যা গতকাল তো আমরা অনেক দিকগুলো দেখলাম, ইউরোপের ন্যাটো দেখলাম, বিভিন্ন জোটগুলো দেখলাম। সব শেষে ঘুরে ফিরে দাদা প্রশ্ন একটা, ওই যে আপনি একটা মাস্টারের গল্প শুনেছেন না, যে ছাত্রকে যে বিষয়ে কথা বলতে বলা হয়, গরুর রচনা বা ছাগলের রচনা বা ট্রেনের রচনা, সে দেখা যায় যে শেষে ওই কুমিরের দিকেই নিয়ে যায়, কাটা কাটা কাটা। তো আপনি আর সাথে যেই আলোচনাই করি, আপনি দেখি হয় পুতিনের ঘরে ঢুকান, জেলেনস্কি বাসায় আমাকে পৌঁছায় দেন, দর্শকদের নিয়ে আমাকে ইউরোপে পৌঁছায় দেন। তো আজকে তাহলে সেই জায়গায় ছাড়া যেতে পারছেন, এটা তো সৌভাগ্য। তো তাহলে যেটা হচ্ছে যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের যে পরিস্থিতি বলেন, কূটনীতি বলেন, এটার আসলে ভবিষ্যৎ কি? একসময় আমরা দর্শকদের এবং আমরা নিজেরাও আশার আলো দেখাই, তারপর আপনি বলেন না আমি যুদ্ধ থামাবো না, আপনার পক্ষে হয়ে সবাই কথা বলে। আপনি কি বলতে চাচ্ছেন স্পষ্ট করে বলেন। হাতে হচ্ছে শান্তির প্রতীক সাদা, এখন শান্তিটা আনান, কিভাবে আনা যায় বলেন। দেখেন, রাশিয়া একদম জোরালো হামলা চালাচ্ছে, এবং ওডেসা অঞ্চলেই কালকে হচ্ছে 10 লাখের বেশি পরিবার বিদ্যুৎহীন ছিল। এটা তো ব্যাটেলফিল্ডের সরাসরি, গতকাল ব্যাটেলফিল্ডের পরিস্থিতি। সব বাকি জিনিস তো আছে। তা কি হচ্ছে, বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং বড় শহরগুলোতে একযোগে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা চালাচ্ছে। ফলে যেটা হচ্ছে কি, যে লাখো মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছে, বেসামরিক ক্ষয়ক্ষতি হচ্ছে, এবং যেটা আর মানবিক সংকট কিন্তু বাড়ছে, আরো ঘনীভূত হচ্ছে। এই যে পরিস্থিতি, হ্যাঁ, এই পরিস্থিতি ইউক্রেনের জন্য একটা বড় বিপর্যয়। আলোচনার টেবিলে এর কোনো প্রভাব নেই। কেন, উইটকাপ তো জার্মানিতে বসবে, বার্লিনে গতকালকে বসেছে, আজকেও বসবে। সেটা হচ্ছে বার্লিনে উইটকফ জেলেনস্কির সাথে বসেছে। আপনার এর মাঝখানে তো আলাপ আলোচনা হচ্ছে, জার্মানিতে উইটকাপ গেছে, এটা নিয়ে কিছুটা বলেন তো। এখন দেখেন, তার আগে একটা মিনিট আমি একটা জিনিস বলি। দেখেন, যে ইউক্রেন যুদ্ধ এখন ইউরোপের সবচেয়ে বড় মানবিক সংকট। এখানে কি কোনো ডাউট আছে কারো? আপনি নাই তো? না। তাহলে দেখেন এখন জিনিসটা কি হচ্ছে। আজকে রাশিয়া যদি বলে যে এই যে আমার জব্দ করার সম্পদ তোমরা ব্যবহারের উদ্যোগ নিয়েছো, আমি সবার কাছ থেকে কড়াই গন্ডা হিসাব নিব, সেটাই তো হজম করা এত সোজা নাকি? ঠিক আছে, জি। তখন আপনি চিন্তা করছেন, এই জার্মানি বা আপনার ফ্রান্স বা ব্রিটেন, মানে যুক্তরাজ্য, এই তিনটা দেশ হচ্ছে এই ইউক্রেনের যুদ্ধটাকে জিয়ে রাখছে। হ্যাঁ, তাদের নিজেদের স্বার্থের জন্য। দেখেন, নাজিদেরকে কখনো বিশ্বাস করবেন না। হিটলার তো নাজি ছিল, হ্যাঁ। হিটলারের জন্ম কি জার্মানিতে ছিল? না। কোথায় ছিল? পোল্যান্ডে। হ্যাঁ, তো পোল্যান্ডে কিছু হয়েছে? না। হিটলার নিজের দেশকে বাঁচায় দেয়, কিন্তু আরেক দেশকে সরকার করে দিয়েছে। ঠিক আছে, সো নাজিদের কখনো বিশ্বাস করবেন না, ঠিক আছে। আর ব্রিটিশদের তো নাই। এখন দেখেন যে এই যে পূর্ণমাত্রার যুদ্ধ, এই যুদ্ধের জন্য, হ্যাঁ, ট্রাম্প যদিও বলছিল নির্বাচনের আগে যে সে নির্বাচনে পাশ করলে 24 ঘন্টার মধ্যে যুদ্ধ থামানো হবে। আসলে এটা হচ্ছে একটা রাজনৈতিক প্রতিশ্রুতি। তবে আপনি এইটা অস্বীকার করতে পারবেন না যে ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য ট্রাম্প অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। পৃথিবীর একটি মাত্র মানুষ, হ্যাঁ, পৃথিবীতে ট্রাম্প এখন চায় যে এই যুদ্ধ থামুক, কারণ আলটিমেটলি যুক্তরাষ্ট্র পারতেছে না। তাদের নিজেদের সাহায্য দেওয়া যায়, সাহায্য সবকিছুরই তো লিমিট আছে। আচ্ছা, আপনি লিমিটলেস কোনো কিছুই ভালো না। এখন দেখেন, কিন্তু বৈঠক থেকে সরে এই যে বার্লিনে যে আপনার স্টিভ উইটকফের সাথে জেলেনস্কির বৈঠক হলো, তাতে কি বললো যে নেটোতে অংশ নেওয়ার যে অভিপ্রায়, সেটা ইউক্রেনের সংবিধানে আছে। সংবিধানে অভিপ্রায়টা আছে, দীর্ঘমেয়াদে সেটা থেকে ইউক্রেন সরে আসবে। কোথায় থেকে? নেটোর সদস্যপদ থেকে। যেটা মানে এটা চিরতরে সরে আসবে বিষয়টা তা না।
এইখানে কিন্তু একটা সূক্ষ্ম খেলা দেখেন কোনটা, যে একটা বড় সময়ের জন্য সরে আসবো, কিন্তু এরপরে আবারও আমি আবেদন করব। মানেটা কি দাঁড়ালো, মানে তো যে আগে যুদ্ধটা বন্ধ হোক, তাই এরপরে ওই রাশিয়া থেকে এশিয়া আক্রমণ করতে সময় লাগবে, ততদিনে আমরা আরো এনার্জি গেইন করব। বিষয়টা তো তাই। হ্যাঁ, এখন দেখেন বিনিময়ে ইউক্রেন কি চায়, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কাছ থেকে বাধ্যতামূলক নিরাপত্তা গ্যারান্টি। সেটা কি? আর্টিকেল 5 এর আদলে, নেটোর আর্টিকেল 5 এর আদলে। আর্টিকেল 5 এর আদলে তো নিরাপত্তা গ্যারান্টি হবে না, নিরাপত্তা গ্যারান্টি হয়তো দিবে, সেটা হচ্ছে যে ধরেন যে কোলিশন অফ উইলিং যেটা হয়, বা কোরিয়াতে যেটা আছে, দুই কোরিয়ার মাঝখানে যে চুক্তিটা ওই পানমুনজাম নিয়ে আমি কথা বলবো। একটু আমরা পরিচয় দিয়ে আসি দর্শকরা। সুপ্রিয় দর্শক, বিশেষ সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? শীতের দিন একটু গরম কফি চা খেয়ে আমাদের অনুষ্ঠানটা দেখুন না, শেয়ার করে দিন না সবার সাথে। যারা বিদেশে থাকেন, বাংলা ভাষাভাষীদের তো অবশ্যই মিস করেন, তাদের এই প্রোগ্রামটা আপনারা ছড়িয়ে দিন। আপনারা তো বিশ্ব সংযোগের আত্মার মানুষ, কাছের মানুষ। আমাদের ভিডিওগুলো পুরোপুরি দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আপনাদের সঙ্গে রয়েছে আজকে আমি কাজল হায়দার, আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দত্ত ভৌমিক। দাদা, যে জায়গায় ছিলাম আমরা, এখন দেখেন পানমুনজাম তো একটা গ্রাম, জি, তারপরেও সেটা কিন্তু বাফার জোন। আপনার ইউক্রেনের কোনো বাফার জোন আছে না? তৈরি করবে এখন। ইউক্রেন কি বলছে? তৈরি করবে। আমি এই যে এখনই আসছে, ইউক্রেনের বিনিময়ে কি চেয়েছে? নিরাপত্তা গ্যারান্টি, আর্টিকেল 5 এর। এইটা তো গেল নাম্বার 1। এরপরে কি ইউক্রেন যে স্পষ্ট বার্তা দিয়েছে সেটা কি, যে কোনো ভূখণ্ড রাশিয়াকে ছাড় দেওয়া হবে না। এখন দেখেন এই যে শান্তির আলোচনা, হ্যাঁ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং দেশগুলো বা ইউক্রেন, এই যে আলোচনা, এই আলোচনা, হ্যাঁ, এইটা কাকে জানিয়েছে? ট্রাম্পের জামাতা জেরেড কুশনারকে কালকে এই কথাটা জানিয়েছে যে কোনো ভূখণ্ড ছাড় দেবে। তাহলে কি ডিসিশন নিলাম? তাহলে 20 দফায় তো থাকলো। এখন দেখেন এই যে শান্তি আলোচনা, এই আলোচনা কি আদৌ কোনো লাভ হবে? যেহেতু জেরেড কুশনারকে জেলেনস্কি যে কথা বলেছে, তারপরে আপনার কি মনে হয়? আপনি তো যুদ্ধ একটু আগেই থামিয়ে দিতে চেয়েছিলেন, এখন আপনার কি মনে হয়? এখন আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, হ্যাঁ, তাহলে আপনার কি হবে, বা যে শান্তি আলোচনার মূল বিষয়গুলো কি ছিল আপনি বলেন। এগুলোই ছিল, কারণ হচ্ছে আমি আপনাকে বলি শান্তি হবে যেটা হবে আরো মানুষ মারা যাবে, মানুষের জীবন আরো ক্ষয় হবে। অশান্তির পতাকা উড়িয়ে শান্তির আলোচনা করে লাভ নেই। দেখেন শান্তি আলোচনার মূল বিষয়টা কি ছিল, যে নেটো ছাড়া, হ্যাঁ, রাশিয়ার আগ্রাসন ঠেকানো, ঠিক আছে, দখলকৃত ভূখণ্ডের একটা আইনি ব্যবস্থা। আর কি ছিল? যুদ্ধবিরতি বা আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ ইউক্রেনে। আরেকটা ছিল কি, হ্যাঁ, যে নিষেধাজ্ঞা শিথিল করা। রাশিয়ার অবস্থান কি ছিল এগেইনস্টে? হ্যাঁ, রাশিয়ার অবস্থান ছিল নেটোতে ইউক্রেনের যোগদান কোনোভাবেই হইতে দিবে না, কখনোই না। এটা একদম চিরতরে সরে আসা, দখলকৃত ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে রাখা এবং এটার আইনি ভিত্তি দেওয়া। হ্যাঁ, আলোচনার যে শর্ত কঠোর করা, মানে কি? মানে হচ্ছে যে যুদ্ধ সাজা, যেগুলা যুদ্ধের ক্ষতিপূরণ, এইসব বিষয়ে, বা যুদ্ধের যে যুদ্ধ করে যারা মারা গেছে এইসব জায়গায়, এইগুলার যে মানে যেগুলোর মামলা, এইসব জিনিস যাতে না হয়, এবং হ্যাঁ, কূটনৈতিক সুবিধা, হ্যাঁ, কূটনৈতিক প্ল্যাটফর্মে যাওয়ার। কিন্তু যেটা হচ্ছে কি, আলটিমেটলি আলোচনা যেদিকে যাচ্ছে এগুলো কোনোটাই রাশিয়ার পক্ষে নাই, পুরোটাই হচ্ছে কি ইউক্রেনের পক্ষে। এখন আপনি ভাই, হ্যাঁ, আমার কাকু তো আপনার হচ্ছে কি, আপনি কোনো কিছুই ছাড় দিবেন না, যুদ্ধে হারতেছেন, নিধিরাম সর্দার, আপনি চাচ্ছেন কি, হ্যাঁ, যে কোনো কিছুই আপনি ছাড়বেন না, আপনার সব চাই, কিন্তু আপনি নিধিরাম সর্দার। কিন্তু আমার জেঠু দর্শকদের এখন যেটা হচ্ছে, আমার জেঠু চেষ্টা করে যাচ্ছে, রাশিয়া কি বোকা, যে সম্পদ যা আছে মামাদের, বাকি যা আছে সব আমাদের।
বিষয়টা এরকম। এখন যুক্তরাষ্ট্রে আর রাশিয়া কেন এটা মেনে নিবে? রাশিয়ার তো কম সৈন্য, কম সম্পদ, কিছুই নষ্ট হয় নাই। ইউক্রেনেরটা যেমন সামনে এসেছে পশ্চিমা মিডিয়ার কল্যাণে, রাশিয়ারটা সামনে কম এসেছে, কিন্তু রাশিয়ার সৈন্য তো ইউক্রেনের চেয়ে বেশি মরেছে। এটা বাস্তবতা। এটা হচ্ছে পশ্চিমা মিডিয়ার বরাতে আমি বলি। হ্যাঁ, এখন পশ্চিমারা যদি এটা প্রপাগান্ডাও ছড়ায় তাও তো রাশিয়ার পক্ষে যায়, তাও তো রাশিয়ার পক্ষে যায় আলটিমেটলি। এখন দেখেন যুক্তরাষ্ট্র ইউরোপের কি ভূমিকা একটু বলেন। যুক্তরাষ্ট্র ইউরোপ যুদ্ধ থামাতে চায়, ইউরোপ কেন, ইউরোপ কি যুদ্ধ থামাতে চায়? কখনোই না। কিভাবে? কূটনৈতিক চাপ বাড়াইতে চায়। হ্যাঁ, তারা সরাসরি যুদ্ধে জড়াবে না, অস্ত্র সরবরাহ প্রক্সি মারে যাবে। হ্যাঁ, এবং ইউক্রেনকে অস্ত্র এবং অর্থনৈতিক সহায়তা দিবে, কম বেশি হলে দিবে। যুদ্ধ থামাইতে চায়, কিন্তু যুদ্ধ থামাতে চায়। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে তবে একটা, হ্যাঁ, যুদ্ধ থামাইতে চায় কোনটা? তাদের দেশ যাতে যুদ্ধে না জড়ায়, সেটাই। আরেকটা দেশ, ঠিক আছে। এখন দেখেন এই যে পরিস্থিতি বর্তমানে আছে, আপনি যদি এটাকে আপনি ইয়ের আলোকে দেখেন, বাস্তবতার আলোকে দেখেন, তাহলে কি হয়? যুদ্ধবিরতি হইলেও এটা কি আংশিকভাবে শান্তি হইতে পারে বা দীর্ঘ, হ্যাঁ, কিন্তু যেটা হচ্ছে যদি আলোচনায় যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু যুদ্ধ আবার তীব্র আকার ধারণ করবে। এইখানে দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। হ্যাঁ, ঠিক আছে। দেখেন এখন যেটা হচ্ছে, যদি ধাপে ধাপে পূর্ণ শান্তি চুক্তির দিকে যদি ইউক্রেন যেতে পারে তাহলে সেটা হচ্ছে সবচেয়ে বেটার। আমি একটু দর্শকদের কয়েকটা কমেন্ট নিয়ে আসি, আপনি যদি অনুমতি দেন। দিলেন অনুমতি? হ্যাঁ, আচ্ছা। আমাদের প্রাণ যারা, সেই দর্শকদের কিছু কমেন্ট আমি পড়ছি। তানজিন তিশা, উনি লিখছেন, সিলেট থেকে আপনাদের অনুষ্ঠান দেখছি, খুব ভালো লাগে। আপনি দেখেন পুরো সিলেটবাসীকে আপনারা জানেন। আর যেহেতু আরেকটা কথা বলে রাখি, আপনারা তো এমনি প্যানিকে থাকেন, যেহেতু ওখানে ভূমিকম্পের একটা থাকে, আপনারা নিরাপদে থাকে, সাবধানে, মানে একটু বলা হয় না যে কোনো ঘটনা ঘটার আগে নিজেকে তৈরি করে রাখাই সবচেয়ে বড় নিরাপদ। ওইভাবে আপনারা প্রিপারেশন নেবেন। আপনাদের জন্য দোয়া রইল, আমাদের আশীর্বাদ দিল। রুবেল মিয়া নামে আমাদের রেগুলার উনি দর্শক, উনি লিখছেন, পুতিন বীর পুরুষ, কারণ হলো সে একা 32টা দেশের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে। আসলে ঠিক বলেছেন আপনি। লিটন ঘোষ আর আমাদের আরেকজন নিয়মিত দর্শক, মাগুরা থেকে উনি দেখেন, ভূ রাজনীতিতে আমাদের বাংলাদেশ সব থেকে লাভবান হবে। ট্রাম্প এক পর্যায়ে রাশিয়া নিউক্লিয়ার বোমা আঘাতে আমেরিকা, মানে ট্রাম্পকে একটা বোমা উপহার দিবে ফাটানোর জন্য ওনার কথা। আচ্ছা, কিশোর, উনি আমাদের রেগুলার একজন ভিউয়ার্স। ঠান্ডা হওয়ার দরকার নেই, দরকার গরম যুদ্ধ, কারণ আমেরিকা ধ্বংস। আমেরিকার উপরে সবাই দেখি একটু কম বেশি রাখ, কিন্তু যদি আবার ভিসা সহজ করে যাবে সবাই। আপনাদেরকে প্রশ্ন ছুড়ে দিলাম, ঘুরে আসবেন, কারণ তো আল্লাহ তাআলার পুরো সৃষ্টিকর্তারই তো পুরো পৃথিবী, ঘুরে আসতে তো সমস্যা নেই, কিন্তু আমার দেশ আমাদের কাছে সবার কাছে প্রিয়। হ্যাঁ, আনন্দ আশ্রম সিনেমায় বলতেছিল যে, ব্রাহ্মণে বলতেছিল যে, এই মেয়ের বাবার নাম কি? এখন মেয়ে তো তিনখানায় বড় হয়েছে। হ্যাঁ, বাবার নাম তো জানে না। এখন একজন ওইটা উৎপল দত্ত তখন ওইটা বলতেছে, কর্তা ভগবানের নাম নিয়ে শুরু করেন, তিনি তো সবারই বাবা। বাহ, সেইটাই। জান্নাতুল হাসান, আজকের অনুষ্ঠানের সর্বশেষ দর্শক। ট্রাম্প হা হা হা, এ গ্রেট লায়ার অ্যান্ড ম্যাড প্রেসিডেন্ট অফ আমেরিকা। সঙ্গে আরেকজন আছে, জেলেনস্কি। আচ্ছা, আপনার আরেক দর্শক বলেছে ইন্দো প্যাসিফিক, কানাডা থেকে রাজু সাহেব, উনি লিখেছেন যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে আসলে এটা আসলে আমরা যতগুলো এপিসোড করেছি এটা ঘুরে ফিরে আসে। তারপরে আমাদের সাথে যোগাযোগ করতে চেয়েছেন, আপনি হচ্ছে চাইলে হচ্ছে যে নাম্বার আছে বা কাজল ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে তার চেয়ে ভালো হচ্ছে কি যে আমাদের যে নাম আছে এই নামেই হচ্ছে ফেসবুকে অ্যাকাউন্ট আছে, মেসেজ দিলে আমরা মেসেজ পেয়ে যাবেন। আর আমরা করবো, আপনি সরাসরি হচ্ছে পাবলিকলি তো হোয়াটসঅ্যাপ নাম্বার একটু এভেলেবল করা যায়, আর যেহেতু আমরা সাংবাদিকতা করি কিছুটা আমাদের একটু মেনে চলতে হয়। যাতে এখানে যে ধাপে ধাপে এখন ঝুঁকি আর চ্যালেঞ্জগুলো আপনি একটু বলে আমরা বিদায় নেব। যদি হয় ইউক্রেনের সবচেয়ে বেশি ঝুঁকি, সবচেয়ে বেশি চ্যালেঞ্জ, সবচেয়ে বেশি লাভ, সবকিছুই কেমন, সবকিছু জিনিসটা কেমন চাই তো একটা ঘুরে বুমেরাঙের মধ্যে ছুড়ে। বিষয়টা এরকম যে আপনি যাই হন, হ্যাঁ, দ্য বেস্ট। ইউরোপের নিরাপত্তা কাঠামো নতুনভাবে সাজাইতে হবে। কেন নতুনভাবে সাজাইতে হবে? যে নেটো নিয়ে যুক্তরাষ্ট্র আসলে হতাশ, ক্লান্ত। 2027 সালে বের হয়ে যাবে, এদের কথা আছে। আজকে থেকে না তো, নেটো আসলে ক্লান্ত, যুক্তরাষ্ট্র নেটোতে ক্লান্ত। ফলে যেটা হচ্ছে কি, ইউরোপের
ইউরোপের পিঠ এখন ইউরোপকেই বাঁচাইতে হবে, এটা চ্যালেঞ্জ। তাহলে মঙ্গল গ্রহ থেকে এখন নেটোর যে বড় ইস্যুগুলাকে ছাড় দিতে হবে, কিচ্ছু করার নাই। শুনেন একটা কথা বলি, যে পাপে কখনো বাপ ছাড়ে না, দাদাকেও ছাড়ে না, মাঝে মাঝে দাদাকেও নিয়ে আসে। সোভিয়েত ইউনিয়নকে ওরা ভেঙেছিল। পৃথিবীর ইতিহাস কি বলে? কখনোই বলে না যে টাটা বাই বাই, তাই ফিরে ইতিহাস বারবার বলে ফিরে আসে। আচ্ছা, সেই ইতিহাস এখন আমার 3 যুগ পরে হলেও ফিরে আসবে। ফলে যেটা হচ্ছে সাহিত্যের মুডে বেশ আছে। এখন দেখেন, শান্তির সুযোগ তৈরি হলেও ঝুঁকির সুযোগও কিন্তু আছে। আমি একটু আগে যে কথাটা বলছিলাম, ফলে যেটা হচ্ছে কি, কোনো এক দেশ যদি ভুল সিদ্ধান্ত নেয়, হ্যাঁ, এর চড়া মাসুল দিতে হবে সবাইকে। আচ্ছা, ওইটা হইলে যাবর জের কেন্দ্রে চলে যাবে। ঠিক আছে, উইন্টার জেনারেল হাতে আমরা এটা সুপর্দ করলাম। তারপর একটু ইউরোপে যাইতে চলেন। তো ইউরোপে যেহেতু আছে, এখানে ইউরোপেই ছিলাম। আচ্ছা, তাহলে তো ইউরোপেরই রাষ্ট্র। ট্যাক্সিটা ডাক দেন, ট্যাক্সি ডেকে আমরা চলে যাই সেখানে। রাজনৈতিক ইস্যু নিয়ে আপনার রাস্তায় জনগণ, ইউরোপে এখন রাজনীতি হচ্ছে অভিবাসন বিরোধী রাজনীতি। জি, এইটা হচ্ছে মূলত, এটা একটা কূটকৌশল সরকারদের, ওই দেশের সরকার। কূটকৌশল কেন বোঝাচ্ছি, যে এইটাকে সামনে এসে ইউক্রেন যুদ্ধটাকে পিছন দিয়ে যাতে চালিয়ে নেওয়া যায়। আপনার কথায় আমরা মনে হচ্ছে যে দর্শকরা বুঝতে পেরেছেন, এটা 2-2 11 না 4, সেটা দর্শকরা ভালো করে বুঝেছেন। ইউক্রেন যুদ্ধের দৃষ্টিভঙ্গি নিজেদের দেশের মানুষের থেকে সরিয়ে নেওয়ার জন্য কিছু ইস্যুস তৈরি করে মাঠে ছেড়ে দেওয়া হয়েছে, এটাই আপনি বোঝাতে চাচ্ছেন? না, ডেফিনেটলি। কারণ হচ্ছে কি, দেখেন, এই যে অভিবাসন বিরোধী যে কথাবার্তা, অভিবাসন বিরোধী বক্তব্যকে এককালে ইউরোপে বলা হয়তো এগুলো কি চরমপন্থার সাথে কম্পেয়ার করে, এখন স্ট্রিক্টলি নিষেধ ছিল। ইউরোপের দেশে দেশে স্ট্রিক্টলি এগুলো ছিল। এখন এই জিনিসগুলো একদম প্রকাশ্যে বলা হচ্ছে, এবং যেটা হচ্ছে কি, এবং যুক্তরাষ্ট্রের তো একদম কি জানি বলে স্লোগান দিয়েছে যে ওদের দেশে ফেরত পাঠাও। মানে কি, হ্যান্ডকাপ। দেখেন এখন যেটা হচ্ছে কি, এটা তো জাতিগতভাবে একটা বিভাজন সৃষ্টি করে, এবং যেটা আরো যদি বলতে চাই তাহলে এটা হচ্ছে বর্ণবাদী কথাবার্তা। এগুলো আমরা এগুলো চাই না। এখন দেখেন যে তার চেয়েও ভয়ঙ্কর যে অভিবাসীদেরকে ইউরোপে দানব হিসেবে আখ্যায়িত, খুবই খারাপ। এটা কতটুকু জঘন্য। এইগুলা আসলে কি, যে ওই যে নেতাদের হচ্ছে কি চরম ডানপন্থী যারা, বা ধরেন কট্টর এই কারণে হচ্ছে এখন হচ্ছে কি কট্টর ডানপন্থী যে দলগুলো ইউরোপের, সেইগুলো কিন্তু দেশে দেশে জনপ্রিয়তা হচ্ছে। এখন দেখেন এইগুলো হচ্ছে কি মূল ধারার রাজনীতির যে নীতিগুলা, এই নীতিগুলোতে চলে আসছে। ফলে ইউরোপে যেটা হচ্ছে যে মূল ধারার রাজনীতিতে ঢুকে পড়ায়, এখন যেটা হচ্ছে এই বিষয়গুলো একদম প্রকাশ্যে হয়ে যাওয়ার ফলে যুক্তরাষ্ট্রের ধরেন যে এই যে টমি রবিনসনের যে রিফর্ম ইউকে, এবং ধরেন যে জার্মানির হচ্ছে অ্যালায়েন্স ফর জার্মানি, এবং ফ্রান্সের ন্যাশনাল র্যালি, এদের যে এই জরিপগুলাতে দেখা গেল কি যে জাতীয় পরিচয়ের জন্য এটাকে হুমকি হিসাবে ধরতে অভিবাসনকে। এই যে রিফর্ম ইউকে তো একটা কথা বলেছে যে রিফর্ম ইউকে যদি ক্ষমতায় আসে, তাহলে হচ্ছে অভিবাসীদের স্থায়ী বাসিন্দার যে মর্যাদা, সেই মর্যাদা কেড়ে নিবে। এবং যেটা হচ্ছে কনজারভেটিভ পার্টিও কিন্তু কম বলে নাই। তারা কি বলছে, দ্বৈত নাগরিকত্ব যাদের আছে তাদের দেশ ছাড়া করা হবে। টিউলিপের কি হবে ঠিক আছে। আচ্ছা, না এই জায়গায় এখন দেখেন আর দেখা দেখি না, এই যদি হয় তাহলে দেখেন যে আপনি অস্বীকার করতে পারবেন না যে আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন থেকে অভিবাসী গত 1 দশকে বেড়েছে, কিন্তু সেইটা হচ্ছে যে আপনার যে আশ্রয় প্রার্থীর সংখ্যার তুলনায় তো অভিবাসী সংখ্যা অনেক কম। অনেক কম। আপনি আশ্রয় প্রার্থী আর অভিবাসন তো আপনি দিবেন, দুইটা কি একসাথে বাজেট করতে পারেন। এখন এইটাতে ভূমিকা রাখছে, দেখেন এইটাতে ভূমিকা রাখছে ইলন মাস্ক হচ্ছে এক্সের যে অ্যালগরিদম, এইটাকে টেকনোলজিগত করে, যেটা হচ্ছে কি যে এই বিভাজনগত যে কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলোকে উস্কে দিচ্ছে, আর এইটাকে আবার সমর্থন দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ফলে যেটা হচ্ছে কি, এখন দেখেন হাঙ্গেরির ভিক্টর অরবান সহ অন্যান্য যারা আছে, এরা তো এমনিতেই ডানপন্থী সরকার, ওরা হচ্ছে এই জিনিসটাকে আরো জোরে কাজে লাগাবে। এই টপিকটা আমি দিতে চাচ্ছিলাম না, কিন্তু এত জঘন্য কথা আসছে আমার নিজের
নিজেরই এই অনুষ্ঠানটা বাধ্য হয়ে আছে বন্ধ করতে হচ্ছে। এই খারাপ খারাপ কথাগুলা আমি যদি একজন অভিবাসন হতাম, আমি যে কি লজ্জায় পড়তাম। আরে তুমি মার্কিন যুক্তরাষ্ট্রে যাও না, তুমি ইউরোপে যাও না, কোনো যদি একটা প্রজেক্ট করে তাদের নিজেদের কয়টা লোক আসে সেখানে, সে প্রজেক্টে একটা দেখা গেছে আমেরিকায় একটা নাসার একটা গবেষণা করতেছে, পুরো পৃথিবীর সিনারিও চেঞ্জ করে দেবে পজিটিভলি। 10 জন বিজ্ঞানীর মধ্যে 11 জন হচ্ছে অভিবাসী। এগুলো বাস্তব। আপনি কি করছেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির আইনস্টাইনকে তুলে নিয়ে আসছেন, এ ধরনের বলকে, তখন অভিবাসনটা আপনার চোখে পড়ে নাই? আমেরিকার যত বড় বড় আবিষ্কার, ইউরোপের যত বড় বড় আবিষ্কার, সব অভিবাসন যারা বাইরে থেকে গেছে তাদের আবিষ্কার। এটা অস্বীকার কেউ করতে পারবে? সুপ্রিয় দর্শক, আপনারা এর প্রতিবাদ করুন, আপনারা কমেন্টে প্রতিবাদের ঝড় তুলে দিন। যে যেখানে আছেন সে, বিশেষ করে দেশের বাইরে আমাদের যে বন্ধুরা আছে তারাও সোচ্চার হন, তারাও রাস্তায় নামুন। এই যে ডানপন্থীদের যে উস্কানিমূলক যে নীতিমালা, এটা পাশ হলে আপনারা বিপদে পড়বেন। আমরা বাঙালিরা, সমস্ত নিগৃহীত মানুষরা, আমরা বাঙালিরা, আমরা বাংলা ভাষা যারা কথা বলি তারা প্রচণ্ড মেধাবী। হয়তোবা কোনো কারণে এদেশে আমরা থাকতে পারতেছি না বা আমাদের মূল্যায়ন হয় না বলে সেখানে চলে যায়, ভারতীয়রা চলে যায়। অভিবাসন ছাড়া, মেধাবী অভিবাসন ছাড়া ইউরোপ আমেরিকা একদিন টিকবে না, একদিনও টিকতে পারবে না। বড় বড় চাপাবাজি করে তারা। তো সুপ্রিয় দর্শক, মেজাজ খারাপ করে আজকে এন্ডিং নিচ্ছি। আপনাদের প্রতি সদয় রইল, আপনারা আরও সোচ্চার হন। আজকের বিশ্ব সংযোগ আপনাদের কেমন লেগেছে জানাবেন। আরেকটি চমক আছে, আগামীকালের যে এপিসোডটা হবে এটা মধ্যপ্রাচ্যের এক সিংহকে নিয়ে আমরা করব। কি বলেন? ডেফিনেটলি। ঠিক আছে। আপনি কি ক্লান্ত? না, ক্লান্ত। ইউরোপের এই নষ্টামিতে আপনি কি ক্লান্ত? ইউরোপের নষ্ট, এটা নতুন কিছু না, নতুন সবসময় হয়ে আসে। তো সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্টে শেয়ার করবেন। আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন সেটাও জানিয়ে দিন এবং সোচ্চার হন, নিজেদের জন্য সোচ্চার হন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি কথা, বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। বিজ্ঞাপন দেন, আপনার প্রতিষ্ঠানে একটু ছোট্ট বিজ্ঞাপন দেন না, আমাদেরকে একটু এগিয়ে নিয়ে যান। না, আমাকে দাদাকে তো শুধু চা খাইয়ে বিদায় দিতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।